আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি সকলকে আজকের ক্লাসে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কম্পোজিট রেজিন অ্যান্ড বন্ডিং এজেন্টস, অথবা তোমাদের যে টপিকটাকে আমরা রেস্টোরেটিভ রেজিন হিসেবেও জানি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা রেস্টোরেটিভ রেজিন আসলে কি, বা রেস্টোরেটিভ কেন বলতেছি, বা এরকম এই যে কম্পোজিট রেজিন, বন্ডিং এজেন্ট, বা এই জিনিসগুলো আসলে কেন পড়তেছি, বা কিভাবে, মানে জাস্ট লাইক তোমরা যদি জাস্ট আগে টপিকটা দেখো, যে আমরা একটা ক্লাস নিয়েছিলাম ডেঞ্চার বেস রেজিন, ওইখানেও যে রেজিন ছিল তাই না, ডেঞ্চার বেস রেজিন, তার মানে আমরা রেজিনটাকে একটা ডেঞ্চার বেস হিসেবে ইউজ করছিলাম। এখন আমরা চাচ্ছি সেই রেজিন, একই রেজিন, একটু কিছুটা স্লাইট মডিফিকেশন থাকবে, সেই রেজিনকে আমরা হচ্ছে একটা রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল হিসাবে এবং সেটার একটা অংশকে বন্ডিং এজেন্ট হিসেবে ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, তো এইখানে সিলিকেট, এই যে দেখো একটা টুথ কালার রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, তাহলে কম্পোজিট রেজিন একটা কি, একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে টুথ কালার রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল। তার মানে তুমি যদি কম্পোজিট রেজিন দিয়ে রেস্টোরেশন করতে চাও, তার মানে সেটা একদম টুথ কালার ম্যাচ করবে টুথের সাথে। যেমন লাইক এইটা যদি তুমি দেখো, এই জায়গাটায় যে ভাঙা যে অংশটা, এই যে অংশটা রেস্টোরেশন করা হয়েছে, ঠিক আছে। এই এই যে এই ভাঙাটাকে বা এই ক্যাভিটিটাকে কি করা হয়েছে, ফিলিং করা হয়েছে। এই ফিলিংটা কিভাবে করা হয়েছে, কম্পোজিট রেজিন দিয়ে। তো এই কম্পোজিট রেজিনটা কিন্তু দেখো, এই টুথটা আর এই টুথটা, এই টুথটা হচ্ছে আমরা কম্পোজিট রেজিন রেজিস্ট্রেশন করছি। তাহলে দেখো এখানে কিন্তু বোঝার উপায় নাই, এখানে রেজিস্ট্রেশন করা হয়েছে। ওকে, তাহলে এটা একটা টুথ কালার সিমেন্ট, আমরা খুব অল্প সময়ের মধ্যে যাব। এছাড়াও কি কি ছিল, টুথ কালার রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল আর কি। এছাড়া সিলিকেট সিমেন্ট একটা ছিল, আমরা কিন্তু সিমেন্টের মধ্যে পড়াইছি। এটার কিছু সমস্যা ছিল, কিছু উপকারিতা ছিল, কিছু অপকারিতাও ছিল, বা কিছু প্রবলেম। উপকার জিনিসের মধ্যে যে ফ্লোরাইড রিলিজ করতো, আর এইটার সমস্যা মানে কুইকলি ইরোডেড হইতো, ডিসকালারেশন হয়ে যেত। অ্যাক্রিলিক রেজিন রেস্টোরেশন। পরবর্তীতে সিলিকেট সিমেন্টটা কি, এই সিলিকেট সিমেন্টটা কেন ইম্পর্টেন্ট আমরা এখানে উল্লেখ করছি, কারণ সিলিকেট সিমেন্টটাকে রিপ্লেসড হয়েছে কোন কোন রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস মাধ্যমে, সেটা হচ্ছে রেজিন, কম্পোজিট রেজিন। এই কম্পোজিট রেজিনগুলো আসলে কি থাকে, সেখান থেকে পলিমিথাইল মিথ অ্যাক্রাইলিক, PMMA, আর মনোমিথাইল মিথ অ্যাক্রাইলিক, MMA হচ্ছে তার মনোমার, আমরা আগেই পড়ছিলাম। তাহলে এটা কি, দামে কম, মানেও ভালো, ইনসলিবল ইন ওরাল ফ্লুইড। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, পরবর্তীতে এখানে কোয়ার্স ফিলার ম্যাটেরিয়াল ইউজ করে সেটার যে এখানে তোমরা একটা জানো যে রেজিনের শ্রিঙ্কেজের একটা ব্যাপার আছে, শ্রিঙ্কেজটা কমানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা আরেকটা নাম হচ্ছে বোভেন্স রেজিন, বোভেন্স রেজিন। আচ্ছা, তোমাদের এগুলো লাগবে না, আমি জাস্ট হচ্ছে রেজিনটাকে দেখো, এখানে বলা হয়েছে রেজিনটাকে স্ট্রেংথ করা হয়েছে সিলিকা পার্টিকেল বা কোয়ার্টস পার্টিকেল দ্বারা, কোয়ার্টস বা ফিলার ম্যাটেরিয়াল দ্বারা। তোমরা দেখছো অনেক জায়গায় কোয়ার্টসের কিন্তু ব্যবহার আছে, তাই না? তোমরা হচ্ছে তোমরা ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে কোয়ার্টসের অনেক বেশি ইউজ দেখছো। যাই হোক, তো এখানে আমরা কোন কোন ধরনের ইউজ করতে পারি, প্রভিশনাল, তারপরে রেজিস্ট্রেটিভ অ্যান্ড লুটিং। প্রভিশনাল বা হচ্ছে টেম্পোরারি টাইপের, ধরো টেম্পোরারি আমি অল্প দিনের জন্য রাখতে চাচ্ছি, ঠিক আছে, টেম্পোরারি রেজিস্ট্রেশন, এবং হচ্ছে লুটিং। এবার নাও আসো যে কি কি ইউজ আছে। ইউজের মধ্যে দেখো যে এটা হচ্ছে এন্টেরিয়র টুথ ফিলিং ম্যাটেরিয়াল, অলসো পোস্টেরিয়রলিও ইউজ করা যায়। পোস্টেরিয়র টুথ ম্যাটেরিয়াল হিসেবে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আমরা এটাকে ইউজ করতে পারি। তাহলে আমরা অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে চয়েস অফ ম্যাটেরিয়াল হিসেবে ধরতে পারি। এছাড়া হচ্ছে ভিনিয়ার মেটাল ক্রাউন, এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে ফিক্স পার্সিয়াল, মানে প্রোস্তোডন্টিক রেজিন ইউজ করা হয় আর কি। প্রোস্তোডন্টিক্স এর ক্ষেত্রে কোর বিল্ড আপ বা পোস্ট কোর, দেখো এখানে একটা টুথের ধরো আরসিটি করছো, তো এখানে বিশাল অংশ একটা কোর বিল্ড আপ করছো, ভিতরের অংশটা বিল্ড আপ করছো, সেটা রেজিন দা করা যায়। পিট ফিশার সিলেন্ট ইউজ করতে পারো, অ্যাস্থেটিক ল্যামিনেটস, চিপড পোর্সিলিনের রিপেয়ার করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। দেখো এই যে পিট ফিশার সিলেন্ট, যেগুলো পিট ফিশারে আমরা এটা ই করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অনেকভাবেই আমরা ক্লাসিফাই করতে পারি বা টাইপসে ভাগ করতে পারি। তো এখানে কিউরিং ম্যাটেরিয়ালের মধ্যে আমরা হচ্ছে কেমিক্যালি অ্যাক্টিভেটেড, লাইট অ্যাক্টিভেটেড, ডুয়েল কিউর, কেমিক্যাল, লাইট অ্যান্ড হচ্ছে ডুয়েল কিউর, এভাবে করে ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে কিউরিং মানে বলতে বোঝায় যে, কিউর বলতে আমরা কি বুঝি, নর্মালি মেডিকেলটা আমরা সুস্থ হয়ে ওঠা, কিন্তু এখানে কিউর বলতে আসলে সেটকে বোঝায়। কেমিক্যালি অ্যাক্টিভেটেড আরেকটা নাম হচ্ছে সেলফ কিউর, যে নিজে নিজেই ঠিক হতে পারে। সেট, লাইট কিউর যেখানে লাইট লাগে, আর ডুয়েল মানে নিজে নিজে সেট হয়, লাইট দিলে আরো দ্রুত সেট হয়। আচ্ছা, যাই হোক, এই কম্পোজিট ভিনিয়ারের এগুলো এক্সাম্পল, এইটা আমাদের লাগবে না। দেখো ফিলার পার্টিকেলের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তাহলে কিভাবে থাকে, যে ফিলার পার্টিকেল থাকে, ফিলার পার্টিকেলগুলোকে এনক্লোজ থাকে, আর চারপাশে কম্পোজিট রেজিনের ম্যাট্রিক্স থাকে। তাহলে দেখো ফিলার পার্টিকেলের উপরে ফাইন, আলট্রাফাইন, মাইক্রো, ন্যানো এগুলো দেখতে পারো। 3 মাইক্রোমিটারের বেশি হলে সেটা ফাইন,
আর যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আলট্রা ফাইন, মাইক্রোফাইন আছে, এছাড়া হচ্ছে ন্যানো ফাইন। আর ফিলার সাইজের উপর মাইক্রোফিলার, মিড ফিলার, মিনি ফিলার, মাইক্রোফিলার, মাইনর ফিলার এগুলো। যাই হোক, তারপর হচ্ছে এছাড়া আমরা ফ্লোয়েবল, প্যাকেবল বলি। ঠিক আছে, ফ্লোয়েবল যেগুলো হচ্ছে ফ্লো বেশি থাকে, মানে লিকুইডের ফ্লো বেশি থাকে, ফ্লোয়েবল রেজিন। আর প্যাকেবল যেটা হচ্ছে সেট থাকে। ঠিক আছে, ভিসকোসিটির উপর, ভিসকোসিটি বেশি থাকবে প্যাকেবেলের। এছাড়া আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন কমার্শিয়ালের উপর ভাগ করতে পারি, রেস্টোরেটিভ, বিল্ড আপ, পোস্টোডন্টিক এবং হচ্ছে প্রভিশনাল লুটিং। ঠিক আছে, তো প্রভিশনাল মধ্যে আমরা টেম্পোরারি ক্রাউন রেস্টোরেশন, এফপিডি এগুলো ইউজ করতে পারি। ওকে, এছাড়া দেখো যে স্পেশালি আমরা রেজিনকে পাই, কম্পোজিট রেজিন পাই, তারপর হচ্ছে ইচিং লিকুইড পাই, বন্ডিং এজেন্ট, শেড গাইড, মানে একটা কিট আকারে থাকে, কিট মানে একটা প্যাকেজ থাকে, এরকম একটা কিট আকারে থাকে, এই কিটের মধ্যে সবকিছু থাকে। তাহলে কম্পোজিট রেজিন এখানে থাকতে পারে দুই টাইপেরই, সেলফ কিউর অথবা হচ্ছে লাইট কিউর। সেলফ কিউর আর হচ্ছে কেমিক্যাল কিউর আর লাইট কিউর। তারপর হচ্ছে দেখো ইচেন্ট, ইচেন্ট থাকে। ইচেন্ট বলতে কি বোঝায়, এটাকে ইচিং করার জন্য আমরা বন্ডিং এজেন্টের মধ্যে আমরা এটা ডিটেলস পড়বো। 37% ফসফরিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি, যেটাকে আমরা ইচিং বলি, ইচেন্ট বলি। বন্ডিং এজেন্ট এছাড়া হচ্ছে শেড গাইড ইউজ করি, শেড গাইডের মাধ্যমে আমরা হচ্ছে কালারটা ম্যাচ করি। তো এখানে কেমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে কি কি পাই, বেস পাই, বেস এবং ক্যাটালস, এই দুইটাকে একটা স্মল জার অথবা সিরিঞ্জে থাকে আর কি, সিরিঞ্জে থাকে। এছাড়া হচ্ছে পাউডার লিকুইড ফর্মে আমরা পেতে পারি। পাউডার লিকুইড ফর্মের মধ্যে কি থাকে, ইনিশিয়েটর থাকে, লিকুইডের মধ্যে থাকে বিজিএমা। না, বিজিএমা কি করে, মনোমারের সাথে ডাইলেটেড থাকে। লাইট অ্যাক্টিভিটি, লাইট অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে লাইট প্রুফ সিরিঞ্জ। আচ্ছা, যাই হোক, নাও হচ্ছে কম্পোজিশন এন্ড স্ট্রাকচার। কম্পোজিশন হচ্ছে রেজিন ও ম্যাট্রিক্স বাইন্ডার, যেমন বিজিএমএ, ইউরেথেন ডাইমিথাইল, ইউডিএমএ। তাছাড়া হচ্ছে কোয়ার্টজ, কলয়েডাল সিলিকা, হেভি মেটাল, গ্লাস, অর্গানিক সিলিকেটস এগুলো। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমরা কি কি পাই, যে একটা কন্টেনার করে একটা কিউরিং সিস্টেম, একটা কিউরিং সিস্টেমের মধ্যে ইনহিবিটর থাকে, ইউভি অ্যাবজর্বার থাকে, যেগুলো লাইট অ্যাক্টিভেটেড পিগমেন্ট। ঠিক আছে, তো আমাদের যে রেজিনের যে ম্যাট্রিক্স, এই রেজিনের ম্যাট্রিক্স আসলে কি কি জিনিস থাকে, যেখানে অনেক কিছু থাকে। তার মধ্যে আমরা হচ্ছে এখানে এখানে বলছে ব্লেন্ডস অফ মনোমার, একটা ব্লেন্ডস মনোমারগুলোর মিক্সচার থাকে। হ্যাঁ, আর হচ্ছে অ্যালিফেটিক ডাইমিথ্যাক্রাইলেট থাকে। তার মধ্যে কি কি থাকে, বিস জিএমএ, বিস জিএমএ মানে হচ্ছে বিসফেনল এ, বিসফেনল এ, গ্লাইসিডাইল মিথ অ্যাক্রাইলেট। তারপর হচ্ছে ইউডিএমএ, ইউডিএমএ কিন্তু তোমরা আগেও পড়ছো, লাইট কিউরগুলোতে এগুলো থাকে। ইউডিএমএ হচ্ছে লাইট কিউর, সরি, ইউডিএমএ হচ্ছে ইউরেথিন ডাইমিথ অ্যাক্রাইলেট। ঠিক আছে, এবার বিস ইএমএ, ইএমএ বলতে হচ্ছে পলিইথিলিন গ্লাইকল ডাইথার ডাইমিথ অ্যাক্রাইলেট। নামগুলো একটু কঠিন কঠিন। এছাড়া হচ্ছে ট্যাগ ট্যাগ ডিএমএ বা টিজি, ট্যাগ ডিএমএ মনে রাখতে পারো। তাহলে ট্যাগ ডিএমএ মনে হচ্ছে ট্রাইথিলিন গ্লাইকল ডাইমিথ ডাইমিথ অ্যাক্রাইলেট। ঠিক আছে, অলসো এমএমএ। তো এইগুলো হচ্ছে মনোমার টনোমার। রেজিনের মধ্যে কি কি থাকে, অনেক ধরনের থাকে, এগুলো আসলে এমসিকিউর জন্য। তোমরা জাস্ট নামগুলো একটু কঠিন, এগুলো একটু তোমরা পড়ার চেষ্টা করবা। ওকে, আর তোমরা আমাদের আরো কিছু জিনিস পড়বো, যে কাপলিং এজেন্ট, এগুলো আমরা পড়বো। আচ্ছা, যাই হোক, দেখো এইখানে একটা যদি আমরা জিনিসগুলোকে দেখি, তাহলে মাঝখানে এই জায়গাটা হচ্ছে ফিলার, যে বলছিলাম সিলিকা বা কোয়ার্টজের ফিলার থাকবে। এই ফিলারের চারপাশে থাকবে আরেকটা লেয়ার এবং বাইরে থাকবে ম্যাট্রিক্স। তাহলে বাইরে যে ম্যাট্রিক্সটা আছে এতক্ষণ যেগুলো বললাম, যেমন হচ্ছে ট্যাগ ডিএমএ, ইউডিএমএ, তারপর হচ্ছে বিস জিএমএ। হ্যাঁ, তাও এইগুলো হচ্ছে রেজিন ম্যাট্রিক্স। আর এই যে ফিলার এবং রেজিন ম্যাট্রিক্সের মাঝে আরেকটা লেয়ার থাকবে, যেটাকে আমরা বলি কাপলিং এজেন্ট। কাপলিং এজেন্টটা অনেক সময় রিটেনে আসে, কাপলিং এজেন্ট কি, কাপলিং এজেন্টের ইম্পর্টেন্স কি বা এটার ফাংশন কি। কাপলিং বলতে কি বোঝাচ্ছে, ফিলার এবং হচ্ছে রেজিনের মধ্যে একটা বন্ড তৈরি করে। ঠিক আছে, কাপলিং এজেন্ট কাপল করে। তাহলে হচ্ছে দেখো টেকডেমা, টিউডেমা, আছে, এগুলো লাগবে না তোমাদের। তো ফিলার পার্টিকেল, দেখো ফিলার পার্টিকেল কোনটা কিরকম ফিলার, আর এবং কোন ফিলারের কারণে কিরকম আমরা রেজাল্ট পাই। যেমন যদি আমরা ফাইন, তাহলে মনে রাখবো যেগুলো সূক্ষ্ম ফাইন ছোট, তাহলে ফিনিশিং ভালো হবে, তবে স্ট্রেংথটা কমে যাবে, স্ট্রেংথ কম হবে, কিন্তু আমরা ফিনিশিং ভালো পাবো। যদি আমরা কোর্স ইউজ করি সেই ক্ষেত্রে আবার স্ট্রেংথ বেশি পাই, ফিনিশিং আবার কমে যায়। এবার হচ্ছে ফিনিশিং। ফিনিশিং কি, ফিনিশিং হচ্ছে রাফ টুথ সারফেস। ফিনিশিংটা হচ্ছে ফিনিশিং কখন আমরা করি, রাফ টুথ সারফেসে। ঠিক আছে, এবং ফিনিশিং যদি আমাদের কম হয়, তার মানে রাফ টুথ সারফেস থাকবে, আলটিমেটলি আমরা দেখবো যে সেইখানে কি করছে, ফুড ইনফেকশন হচ্ছে, খাবার জমতেছে, ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হচ্ছে, স্যালাইভা জমতেছে, আলটিমেটলি সেই জায়গাটা ক্যারিজ ডেভেলপ করবে। সেকেন্ড লেগের
এছাড়া হচ্ছে আমরা এই জন্য কি ইউজ করি, এই জন্য তো তোমরা তো বুঝতে পারছো যে ফাইন ইউজ করলে স্ট্রেংথ পাচ্ছি না, কোর্স ইউজ করলে আবার ফিনিশিং ভালো হচ্ছে না, আলটিমেটলি দুইটাই খারাপ দিকে যাচ্ছে। তাহলে আমরা এই জন্য সলিউশন হিসেবে হাইব্রিড ইউজ করি, ম্যাক্রো মাইক্রো ন্যানো সব একবার ইউজ করি। তো এইগুলো ইউজ করলে সুবিধা হচ্ছে এখানে স্ট্রেংথ এবং হচ্ছে ফাইননেসটা ভালো পাই। হ্যাঁ, এবার নাও আসো এবার যে তো আমাদের ফিলারের অ্যাডভান্টেজ কি, এটা রিটেনে আসতে পারে। ফিলারের অ্যাডভান্টেজ কি দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিলার, এগুলোই কিন্তু আসে। ফিলার কেন আমরা অ্যাড করলাম, আমি বলছিলাম যে শুরুতে কিন্তু ফিলার ছিল না, ফিলার পরবর্তীতে স্ট্রেংথ বাড়ানোর জন্য মেইনলি অ্যাড করেছে। তো ফিলারের যে অ্যাজ লেস তো ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজটা আসলে কি বা ফাংশনটা আসলে কি, সেটা হচ্ছে যে কিউরিং শ্রিঙ্কেজটাকে রিডিউস করে। কিউরিং শ্রিঙ্কেজ রিডিউস বলছে অ্যাজ লেস রেজিন ইজ প্রেজেন্ট। হ্যাঁ, রেজিন দেখা গেছে কিউরিং, যদি আমরা ফিলার ইউজ করি তাহলে কিউরিং শ্রিঙ্কেজ কমে। এবং ওয়ারিং অফ, এটাকে কি করে, ফিলার প্লেস আ ক্রুশাল রোল ইন ওয়ারিং অফ কম্পোজিট, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়াকে প্রতিরোধ করে। ঠিক আছে, স্মুথনেস, সারফেস স্মুথনেস, সাবসিকুয়েন্ট অ্যাস্থেটিক অফ দ্য কম্পোজিট। তাহলে আমরা এই মাত্র দেখলাম যে আমরা যদি ফাইন ফিলার ইউজ করি সেক্ষেত্রে আমাদের ফিনিশিংটা সুন্দর আসবে, সেটা অ্যাস্থেটিক, মোর অ্যাস্থেটিক হবে। এবং রিডিউস ওয়াটার সাবশন, রিডিউস ওয়াটার সাবশনস মানে হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন দুইটাকেই কমাই দেবে। এছাড়া হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, যেমন হচ্ছে স্ট্রেংথ, তার হার্ডনেস, স্ট্রেংথ, তারপর স্টিফনেস সবগুলোকে কি করবে, ইমপ্রুভ করবে। থার্মাল এক্সপানশন কন্ট্রাকশনটাকে রিডিউস করে দেবে। এবং থার্মাল এক্সপানশন কন্ট্রাকশন তো বুঝতে পারছো যে টেম্পারেচার চেঞ্জের সাথে যে বড় হয়, তেমন হচ্ছে টেম্পারেচার বাড়লে সেখানে সাইজটা বড় হবে, এবং হচ্ছে কমে গেলে টেম্পারেচার কম ফল করলে সেখানে কি সাইজটা কম যাবে, কন্ট্রাকচার করবে। এছাড়া হচ্ছে ভিসকোসিটি, ভিসকোসিটি কি করে, ইনক্রিজ ভিসকোসিটি। যদি ভিসকোসিটি বাড়ে সেক্ষেত্রে আমাদের মেক্স ইজিয়ার টু হ্যান্ডেল দ্য ক্লিনিক্যালি, অর্থাৎ একটা জিনিস মনে করো যে রেজিনটা ফ্লোয়েবল, রেজিন অনেক বেশি ফ্লোয়েবল যদি থাকে সেক্ষেত্রে তুমি তো কাজ করতে পারবে না। তুমি যদি একটা রেস্টোরেশনে বসাতে চাও সেটার একটা একটা ফ্লো থাকবে, অপোসিটিও থাকবে। ঠিক আছে, তো আমরা তোমাদের অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, তোমরা খেয়াল করো যদি ভাইভা দিয়ে থাকো বা কোশ্চেনটা পাইতে পারো নাও পাইতে পারো, যাই হোক, যে তোমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কোন ম্যাটেরিয়াল ক্ষেত্রে কোনটা, যদি তোমাকে বলা হয় ফ্লো, ফ্লো ভার্সেস যেটাকে বলে হচ্ছে দাঁড়াও একটু বলতেছি, ফ্লো ভার্সেস ভিসকোসিটি আর কি, ভিসকোসিটি, ফ্লো ভার্সেস ভিসকোসিটি বা হচ্ছে ফ্লো। এখন তোমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে ফ্লো কোথায় পাওয়া যায়, ফ্লো ফ্লো কোথায় থাকে, ফ্লো বা আমাদের কোন জায়গায় দরকার, ফ্লো আমাদের দরকার হচ্ছে ফ্লো কোন কোন জায়গায় দরকার, ফ্লো দরকার হচ্ছে আমাদের বিশেষ করে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমাদের ফ্লো দরকার। এখন ভিসকোসিটি কোথায় দরকার, ভিসকোসিটি মূলত দরকার রেস্টোরেশনগুলোতে। রেস্টোরেশন যদি ভিসকাস না হয় সেইখান থেকে কিন্তু ওই ক্যাভিটি থাকবে না, ওটা কিন্তু বসানো একটু কঠিন হয়ে যাবে। এছাড়াও হচ্ছে ইম্পর্টেন্ট ফিলারের কিছু ফ্যাক্টরস আছে, যেমন আমরা কি পরিমাণ অ্যাড করতেছি, ফিলার লোড দিচ্ছি, সাইজ কেমন, শেপ কেমন, কি পরিমাণ দিচ্ছি তার উপরেও ডিপেন্ড করে। রিফ্র্যাকশন ইন্ডেক্স কেমন, রিফ্র্যাকশন ইন্ডেক্স বলতে কি বোঝাচ্ছে, যে তোমার রিফ্র্যাকশন ইন্ডেক্স যদি একটা অপটিমাম লেভেলে থাকে তার মানে আমরা সেটাকে আমাদের টুথ কালার্ড হবে, টুথ কালার্ড। হ্যাঁ, রিফ্র্যাকশন ইন্ডেক্স, তারপর হচ্ছে রেডিও অপোসিটি, হার্ডনেস। এছাড়া ফিলার সাইজ নিয়ে বলা আছে, আমাদের ওগুলা অত বেশি জানার দরকার নেই। ফিলার লোড, ফিলার সাইজ, ফিলার পার্টিকেল, তোমরা হচ্ছে দেখো যে ফিলার লোড আমরা এই জাস্ট আমি ইম্পর্টেন্ট কথাগুলো মার্কিং করে রাখছি আগে থেকে। মোস্ট হাইব্রিড কম্পোজিটে 60 থেকে 70% ভলিউমের কি থাকে, ফিলার লোড থাকে। ওকে, যাই হোক, তো ফিলার সাইজ ডিস্ট্রিবিউশন, ফিলার সাইজটা হচ্ছে কত হয়, 0.01 থেকে 0.07। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে শেপ কেমন, শেপ হচ্ছে ইরেগুলার, স্ফেরিক্যাল, ফাইব্রাস এরকম ফিলার শেপ থাকে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বলছিলাম তোমাদেরকে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কত থাকে, এই যে একটা মান আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য জানতে পারবো, 1.5। যেমন আমাদের এনামেলের হচ্ছে 1.5, ডেন্টিনের 1.6। এগুলো হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ম্যাচ করে আমাদের টুথের নর্মাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে, তাহলে সেটা কি হয়, টুথ কালার্ড হয় বা অ্যাস্থেটিক হয়। হ্যাঁ, আচ্ছা, তো তো আমাদের দেখো যদি বলে শেপ কেমন আছে, কি কি ধরনের, ইরেগুলার আছে, স্পেরাড আছে, ফাইব্রাস আছে, এরকম হয়, ইরেগুলার, স্পেরাডাল, ফাইব্রাস। দেখো এখানে বিভিন্ন রকমের ফিলারের তোমরা যে দেখতে পারতেছো, দেখো বড় বড় সাইজের কিছু ফিলার আছে, একটু মিডিয়াম সাইজের আছে, একদম ছোট ছোট স্পেরিক্যাল, বিভিন্ন রকমের আমরা ফিলার ইউজ করতে পারি। দেখো নাম্বার যেটা, সেটা হচ্ছে ন্যানো কম্পোজিট শোয়িং, খুব ক্ষুদ্র আকারের
যে ফিলারগুলো আমরা ইউজ করতেছি, ফিলারের টাইপ। এখন আমরা বলছিলাম যে ফিলার কিছু কাজ আছে বা কিছু টাইপস আছে, এগুলো দেখতে পারো। ফিলার টাইপসের মধ্যে কি কি আছে? গ্রাউন্ড কোয়ার্টজ, তারপর গ্লাস, সিরামিক কন্টেনিং হেভি মেটাল, বোরন সিলিকেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম, ইট্রিয়াম ট্রাইফ্লোরাইড এন্ড হচ্ছে কলাটাস। ঠিক আছে, জাস্ট নামগুলো পড়ে রাখবা। তারপর হচ্ছে এই জাস্ট নামগুলো, আমাদের আর তেমন কিছু দরকার নাই। কোয়ার্টজ গুলো হচ্ছে মেইনলি কোর্স টাইপের হয়, কোয়ার্টজ থেকে কোর্স মনে রাখাও সহজ, কিন্তু কোয়ার্টজ থেকে কোর্স। ওকে, এবার আসো কাপলিং এজেন্ট। এই যে কাপলিং এজেন্ট বা ম্যাটেরিয়াল ফিলারের মাঝখানে একটা কানেকশন বা একটা সংযোগ তৈরি করে, সেটা হচ্ছে কাপলিং এজেন্ট। এই কাপলিং এজেন্ট, ওকে। তাহলে ফাংশন অফ কাপলিং এজেন্ট, এর ফাংশন তোমাদের রিটেনে আসে, প্রায় রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, ভাইভা প্লাস রিটেন। তাহলে কাপলিং এজেন্টের ফাংশন কি? দেখো, কাপলিং এজেন্ট কি? কাপলিং এজেন্ট মূলত হচ্ছে কাপলিং এজেন্ট বন্ডস দ্য ফিলার পার্টিকেল টু দ্য ম্যাট্রিক্স, রেজিন ম্যাট্রিক্স। ওকে, যাই হোক, তার ফাংশন অফ কাপলিং এজেন্ট একটা হচ্ছে ইমপ্রুভ দ্য প্রপার্টিস অফ দ্য রেজিন through the transfer of stresses from more plastic matrix to transfer stress stiffer filler materials। মানে ব্যাপারটা হচ্ছে যখন স্ট্রেস আসে বা স্ট্রেংথ বা মানে যখন হচ্ছে বাইরে থেকে প্রেশার আসে, সেই প্রেশারটা কি করে, কাপলিং এজেন্টটা হচ্ছে একটা, যেহেতু এটার মধ্যে কানেকশন করতেছে, সুতরাং এটাকে ইজিলি ট্রান্সফার করে কোয়ার্সের দিকে নিয়ে যায়। এবং তোমরা জানো কোয়ার্স বা ফিলার পার্টিকেলগুলো আসলে ইউজ করা হয় স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন করার জন্য, একটা ম্যাটেরিয়াল স্ট্রেংথ বাড়ানোর জন্য, স্টিফনেস হার্ডনেস বাড়ানোর জন্য। তার মানে রেজিনটা কি তুলনামূলক সফট, রেজিনটা তুলনামূলক সেই দিক দিয়ে সফট, মানে সফট বলতে ওরকম সফট না, মানে হার্ডনেস কম বিয়ার করতে পারে। তো আলটিমেটলি কাপলিং এজেন্টটা কি করতেছে, এই স্ট্রেসটাকে বা এই প্রেশারটাকে ট্রান্সফার করে ফিলার ম্যাটেরিয়ালে নিয়ে আসতেছে। ওকে, তারপর হচ্ছে ওয়াটার ফ্রম পেনিট্রেটিং রেজিন ফিলার ইন্টারফারেন্স। তাহলে ওয়াটারকে প্রিভেন্ট করে, এখানে এসে কথাটা কিন্তু হয়ে গেছে। তাহলে দি প্রিভেন্ট ওয়াটার ফ্রম পেনিট্রেটিং দ্য ফিলার রেজিন ইন্টারফেস, অর্থাৎ ফিলার এবং রেজিনের মাঝামাঝি ওয়াটার আসতে দেয় না। এছাড়া হচ্ছে কি করে, বন্ড ফিলার টু দ্য রেজিন ম্যাট্রিক্স দেয়ারবাই রিডিউসিং দ্য ওয়্যার। ঠিক আছে, তার হচ্ছে বন্ড দ্য ফিলার টু দ্য রেজিন ম্যাট্রিক্স দেয়ারবাই রিডিউসিং দ্য ওয়্যার। আচ্ছা, তাহলে কি করে, ফিলার ম্যাট্রিক্স এবং রেজিনের সরি কি করে, ফিলার এবং রেজিন ম্যাট্রিক্সের মাঝে বন্ড করে। এটা তো একদম বেসিক কথা। তো এইটা আসলে কি ইউজ করি আমরা, এগুলো জিজ্ঞেস করা অনেক সময়, যে অর্গানোসাইলেন্স মধ্যে কি কি আছে, 3 মিথাইল। দেখো এটার নামটা একটু কঠিন, কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে হলো। তাহলে হচ্ছে থ্রি থ্রি মিথ অ্যাক্রাইল, 3 মিথ অ্যাক্রাইলক্সি প্রোপাইল, হ্যাঁ, ট্রাইমিথ ট্রাইমিথক্সি ট্রাইমেথক্সি সাইলেন্ট। তাহলে এই জন্য সাইলেন্ট থেকে কথাটা অর্গানো সাইলেন্স আসছে। এটা যেহেতু একটা অর্গানিক ম্যাটেরিয়াল, তাহলে অর্গানো সাইলেন্স এটা হচ্ছে তার তোমার এই মূল স্ট্রাকচারটা। ঠিক আছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে, আর কিছু করার নাই আসলে। আমি তারপর এছাড়া হচ্ছে আমরা জিরকোনেটস ইউজ করে থাকি, জিরকোনেটস, টাইটেনেটস। তাহলে আমরা কি কি পাইলাম, কাপলিং এজেন্সির মধ্যে 3টা নাম পেলাম। অর্গানো সাইলেন্স বললেও হয়, অথবা যদি টিচাররা ভালো পড়ো সেক্ষেত্রে এরকম জানতে চাইতে পারে এটার না অর্গানো সাইলেন্স কি আছে, তাহলে এই নামটা সুন্দর করে বলে দিবা। তারপর হচ্ছে বলবা জিরকোনেটস এন্ড টাইটেনেটস। আমি কিন্তু ভাইভার সহ টপিকগুলো বলে দিচ্ছি। তারপর হচ্ছে পলিমারাইজেশন। তো তোমরা অলরেডি জানো পলিমারাইজেশন নিয়ে আমরা কিন্তু যে ডেন্টাল পলিমার একটা টপিক, যেটা আমরা বেস রেজিনের সাথেই পড়াই দিয়েছিলাম, যেহেতু বইতে একসাথে ছিল, এটাকে আমরা আলাদা করি নাই। তাহলে তাহলে মোড অফ অ্যাক্টিভেশনের উপর, তাহলে কেমিক্যাল অ্যাক্টিভেটেড রেজিন, লাইট অ্যাক্টিভেটেড রেজিন, কম্বিনেশন অফ অ্যাবভ। অর্থাৎ হচ্ছে কেমিক্যালি অ্যাক্টিভেটেড, যেটা আমরা কেমিক্যাল থেকে আসতেছে। কেমিক্যাল আসলে টু ডিফারেন্ট কেমিক্যাল ম্যাটেরিয়ালস যখন আমরা অ্যাড করি, তখন হচ্ছে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়, সেখানে হচ্ছে কি ফ্রি রেডিক্যাল তৈরি হয়, রিয়াকশন হয়। সেই ফ্রি রেডিক্যালটা আমরা দেখছিলাম, কিন্তু আমি আর ওখানে ব্যাখ্যায় যাব না যে কীভাবে নিয়ে আসে। এছাড়া হচ্ছে লাইট অ্যাক্টিভিটিস, লাইট পড়লে লাইটে ফোটনের কি থাকে, আমাদের এই ম্যাটেরিয়ালসের মধ্যে হচ্ছে ইনিশিয়েটর থাকে, ইনিশিয়েটর হচ্ছে কি করে, অ্যাক্টিভিটি ইনিশিয়েটর মিলে হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি করে। ওকে, এবং পরবর্তীতে বিক্রিয়াটা আগায় নিয়ে যায়। এছাড়া কম্বিনেশন, ডুয়েল কিউর বলতে তুমি যখন মিক্স করবে তখন রিয়াকশন শুরু হয়ে যাবে আস্তে আস্তে, তুমি যখন লাইট দিবা তখন হচ্ছে সে রিয়াকশন রেটটা আরো বাড়বে। এছাড়া দেখো কেমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে বেস পেস্ট কন্টেইন, আর হচ্ছে ক্যাটালিস্ট পেস্ট, বেনজল পারঅক্সাইড ইনিশিয়েটর, টারশিয়ারি অ্যামাইন অ্যাক্টিভেটর, বেনজল পারঅক্সাইড ইনিশিয়েটর, টারশিয়ারি অ্যামাইন অ্যাক্টিভেটর। তাই তোমাদের ইনিশিয়েটর অ্যাক্টিভেটরের নাম খুব ভালো করে জানতে হবে।
এই যে টু পেস্ট আমরা যখন মিশাবো অ্যামাইন রিঅ্যাক্ট করবে বেনজোল পারঅক্সাইডের সাথে, আলটিমেটলি ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এটা মানে একটা কেমিক্যাল কেমিক্যাল অ্যাক্টিভেটেড বা সেলফ অ্যাক্টিভেটেড যে রেজিন আছে তার পলিমারাইজেশন কিভাবে শুরু হয়। তাহলে আবার বলি, সেটা হচ্ছে অ্যামাইন। অ্যামাইন যেটা আছে, অ্যামাইনকে আমরা বলতেছি হচ্ছে ইনিশিয়েটর। এই দেখো আচ্ছা সরি, ক্যাটালিস্টের মধ্যে হ্যাঁ অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর হচ্ছে ইনিশিয়েটরের সাথে বিক্রিয়া করতেছে, ওর উপর যে রিঅ্যাকশন চালাচ্ছে, আলটিমেটলি ফ্রি রেডিক্যাল তৈরি করে পলিমারাইজেশন চালাচ্ছে। ওকে, লাইট অ্যাক্টিভেটেড কি? লাইট অ্যাক্টিভেটেড আমরা হচ্ছে ক্যাম্ফোরকুইনন। ক্যাম্ফোরকুইনন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা ওয়েভ লেন্থ। তোমরা জানো লাইট বা আলোর হচ্ছে ওয়েভ লেন্থ আছে, তো এই ফটো ইনিশিয়েটরটা একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের যখন আলো পড়ে, নর্মালি যে আমরা ভিজিবল লাইট যেটা হ্যাঁ সাদা আলো বলে থাকি, তাহলে হচ্ছে ক্যাম্ফোরকুইনন এই জিনিসটা হচ্ছে কি করবে, ক্যাম্ফোরকুইননটা হচ্ছে অ্যাক্টিভ হবে। আচ্ছা যাই হোক, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। লাইট অ্যাক্টিভেট আমরা কিভাবে করবো, দেখো ইউভি লাইট অ্যাক্টিভেটেড সিস্টেম আছে, কিছু লিমিটেশনস আছে, যেমন লাইটটা হচ্ছে রেজিনে ঠিকমতো পেনিট্রেট করতে পারে না। পেনিট্রেশন না হওয়ার কারণে টুথের সব জায়গাতে সমানভাবে যেতে পারে না, অর্থাৎ হচ্ছে তোমার রেস্টুরেশনে সমানভাবে যেতে পারে। ভিজিবল লাইট অ্যাক্টিভেটের মধ্যে রয়েছে ফটো ইনিশিয়েটর, অ্যামাইন অ্যাক্সিলেটর। তাহলে হচ্ছে ক্যাম্ফোরকুইনন 0.2 ওয়েট পার্সেন্টেজ, আর হচ্ছে দেখা যাবে ভেঙে পুরো ডাই মিথাইল অ্যামিনো ইথাইল মিথ অ্যাক্রাইলেট, হ্যাঁ ডেমা এমা ডিএমএ ইএমএ ডেমা এমা, সংক্ষেপের নামগুলো মনে রাখবো, তাহলে দেখো ইজি হচ্ছে। আবার দেখো দেখো ডেমা এমা, তাহলে স্যার ডিতে ডাই, এম এ হচ্ছে মিথাইল, এতে হচ্ছে অ্যামিনো, তাহলে ডাই মিথাইল অ্যামিনো, তারপর ইতে হচ্ছে ইথাইল, এম এ মিথ, আর এতে অ্যাক্রাইলেট, তাহলে ডাই মিথাইল অ্যামিনো ইথাইল মিথ অ্যাক্রাইলেট। তো ক্যাম্ফোরকুইনন যেটা বলছে, ক্যাম্ফোরকুইননের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেটা হচ্ছে 400 থেকে 500 ন্যানোমিটার এরকম। যে এটা হচ্ছে আসলে কোনটা, সেটা হচ্ছে ব্লু রিজিয়ন। তোমরা পড়ছো কিন্তু এই যে লাইট স্পেকট্রামের রিজিয়নটা, এখানে ব্লু রিজিয়নটা মেইনলি আসে। এছাড়া দেখবো যে ডুয়েল কিউর আছে। ডুয়েল কিউর আমরা বলছিলাম যে এখানে কেমিক্যাল এবং লাইট দুইটা একসাথে হচ্ছে, এখানে টু পেজ সিস্টেমে থাকে। ধরো প্রথমে আমি 1 2 যোগ করে 3 তৈরি করলাম, তখন রিয়েকশনটা চলতেছে। এবং যখন আমি ধরো 450 মানে 460 থেকে 670 মানে ভিজিবল লাইট যদি আমরা দেই, ভিজিবল লাইটে আসলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে তোমার রিয়াকশনটা ত্বরান্বিত হবে, মানে রিয়াকশনটা ফাস্ট সেট হবে, ঠিক আছে। তো দেখো এরকম, আর তোমরা জানো এগুলো হচ্ছে ইনক্রিমেন্টাল বা লেয়ার লেয়ার দিতে হয়, আমরা দেখবো এগুলো একটু পরেই। তারপর কিউরিং ল্যাম্প আমরা ইউজ করি, বিভিন্ন রকম ল্যাম্প, অনেক সময় ল্যাম্প থেকেও ভাইভাতে বিশেষ করে ধরে যে কি কি ধরনের ল্যাম্প আছে, আমরা কি কি ধরনের ল্যাম্প ইউজ করি, ঠিক আছে। তাহলে ল্যাম্পের মধ্যে দেখো কিউরিং ল্যাম্প হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, এরকম একটা মোটামুটি হচ্ছে ব্লু স্পেকট্রামের মধ্যেই বেশিরভাগ কাজ করে ব্লু লাইটগুলা। ওকে, তারপর হচ্ছে টাইপস অফ ল্যাম্পস, একটা হচ্ছে কিউটিএইচ বা হচ্ছে কোয়ার্টজ টাংস্টান হ্যালোজেন। কোয়ার্টজ টাংস্টান হ্যালোজেন, তাহলে কোয়ার্টজ টাংস্টান হ্যালোজেনের মধ্যে আর্লিয়েস্ট ভিজিবল লাইট ল্যাম্পস। ওকে, টাংস্টান হ্যালোজেন কোয়ার্টজ বাল্ব, এছাড়া হচ্ছে টাংস্টান হ্যালোজেন কোয়ার্টজ বাল্ব। ওকে, তারপর হচ্ছে ইন্টেন্সিটি দেখা দেয় এর মধ্যে, তাহলে টাংস্টান আমরা যে কিউটিএইচ বা দেখো নামের মধ্যে হচ্ছে কোয়ার্টজ টাংস্টান হ্যালোজেন। এই কোয়ার্টজ টাংস্টান হ্যালোজেনটা মূলত একদম শুরুর দিকে আর্লিয়েস্ট ভিজিবল লাইট ল্যাম্প। ওকে, এবং যেখানে আমরা কেন নামটা দিছি টাংস্টান হ্যালোজেন কোয়ার্টজ বাল্ব থাকতো আর কি, এটা লাইটের সোর্স, এবং এইখানে একটা হোয়াইট লাইট আসতো, এবং আলটিমেটলি এখানে কি এটা কিছু প্রবলেম ছিল, যেমন এইটার হচ্ছে হিট জেনারেট করতো, হিট জেনারেট করে যেন একটা কুলিং ফ্যান। এখন কুলিং ফ্যান যদি একটা ফ্যান চলে তাহলে কি হবে, সেখানে নয়েজ হবে, এবং আলটিমেটলি দিনের পর দিন যখন ইউজ করতে হবে ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। আলটিমেটলি এখানে ক্যালিব্রেশনের দরকার হইতো, বিভিন্ন দিন মনে করো নির্দিষ্ট এতদিন পর বা এত মাস পর আমাকে সেটাকে ক্যালিব্রেশন করতে হতো। হ্যাঁ, এখানে আমার অ্যাডজাস্ট করা লাগতো লাইটটাকে, কারণ হচ্ছে এখানে বললাম ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, লাইটের যে তীব্রতাটা কমে যাচ্ছে। এখন লাইটের তীব্রতা কমে গেলে সেখানে কিন্তু হবে না। আরেকটা জিনিস, সেখানে কিন্তু হচ্ছে আবার তোমার এরকম ফিল্টার ইউজ করা লাগতো। এলইডি আসছে আধুনিক, যেটা হ্যাঁ 1990 এসে 1990-এর দশকে যেগুলো। আচ্ছা, তো এখানে আমরা এলইডি লাইট যেটা দেখছিলাম, এলইডি মানে কি, লাইট ইমিটিং ডায়োড। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, লাইট ইমিটিং ডায়োড, হ্যাঁ এগুলো কিন্তু জানতে হবে। তো এইটার এই কিউটিএইচ ল্যাম্পের তুলনায় এটা কি খুব কম পাওয়ার কনজিউমিং করে, কারণ ওইখানে বড় একটা লাইট জ্বলতো, সেখানে বাল্ব, সেখানে ফ্যান ছিল, তো এগুলোতে বেশি ছিল। আচ্ছা যাই হোক, এবং এবং পরবর্তীতে আরো কিছু দেখা গেছে, কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন এখানে ফিল্টারের দরকার ছিল না, এখানে ফ্যান ছিল না,
এখানে এনার্জি কম নিত, এখানে নয়েজ হইতো না, লো নয়েজ। দেখছো সব হচ্ছে ভালো ভালো দিকগুলো, লো নয়েজ, ঠিক আছে, অ্যাবসেন্স অফ কুলিং ফ্যান, তাহলে লো নয়েজ। আমি খুব দাগে এবার হেজে মেজা করে ফেলছি। দেখো মূল কথাগুলো এই আবার বলি, এখানে আমার ফিল্টার দরকার নাই, এখানে আমার লাইট কম আলো, কম এনার্জি দরকার। কিভাবে? কারণ আমার লাইটটা কম আলো খাচ্ছে, আলো মানে আমার এনার্জি নিচ্ছে, এবং হচ্ছে এখানে ফ্যান ছিল না। ফ্যান না থাকলে ওইখানে একটা ভাবে এনার্জি ইউজ মানে লেস ইউজ হচ্ছে, এবং সাথে সাথে নয়েজ নাই, লো নয়েজ। ওকে, তারপর হচ্ছে ফিল্টারও লাগবে না। প্যাকটা আসলে আমরা অত ওভাবে ইউজ করা হয় না আমাদের। যেটা হচ্ছে প্যাক মানে হচ্ছে প্লাজমা আর কিউরিং। এই প্যাকটা মূলত হচ্ছে কি, এখানে হচ্ছে জেনন গ্যাস থাকে, এই প্লাজমা যেটা হচ্ছে প্লাজমা তৈরি করে জেনন গ্যাস, এখানে হচ্ছে ফিল্টার থাকে, কারণ এখানে হচ্ছে হিট তৈরি হয়। এছাড়া হচ্ছে আনওয়ান্টেড ওয়েভ লেন্থের হাই এনার্জি মানে ওয়েভ লেন্থের এনার্জি পাওয়া যায়। ওকে, তবে এটার সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি এবং হচ্ছে ডিপ কিউর। মানে তোমার এখানে একটা ব্যাপার আছে যে তুমি যত লেয়ার দিবা, যত মোটা লেয়ার দিবা, তত কিউরিং তত কম হবে, নিচের লেয়ারগুলো কম হবে। তো লাইটের হাই এনার্জি যেমন প্লাজমা আর প্যাক, প্লাজমা আর কিউরিং যেটা, এইটা যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে খুব ভালোভাবে ডেপথেও খুব ভালোভাবে কিউর হবে। ঠিক আছে, খুব ডেপথেও খুব ভালোভাবে কিউর হবে। কিন্তু নর্মাল যে যেমন এলইডি অথবা হচ্ছে কিউটিএস, এই কিউটিএস এ তুমি যদি বেশি ডেপ দাও সেক্ষেত্রে নিচের অংশগুলো কিউর হবে না, সেগুলো কিউর হবে না। ওকে, তাহলে এরকম লাইটের একটা গুরুত্ব আছে। এছাড়া হচ্ছে আর্গন লেজার, আর্গন লেজারটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টেন্সিটির, অনেক অনেক বেশি, অনেক বেশি পরিমাণ এনার্জি করে, এটা ফিল্টার লাগে না। ঠিক আছে, এছাড়া হচ্ছে অনেক দামি। তো এই দেখা গেছে প্যাক, হাই ইন্টেন্সিটির প্যাক যদি আমরা ইউজ করি এবং আমরা যদি লেজার দিই, তাহলে আমাদের দেখা গেছে এক একটা সেকশনে 5 সেকেন্ডের মতো, দুই দুই সেকশন মানে হচ্ছে 2 মিলিমিটার, জাস্ট 2 মিলিমিটার জায়গা করতে তোমার 5 সেকেন্ড লাগবে, খুব কম সময় লাগতেছে। আচ্ছা দেখো এখানে এরকম দিয়ে রাখতেছে, ফিল্টার দিয়ে রাখতেছে। হ্যাঁ, তার মানে কিউটিএস লাইট, তোমরা দেখে বুঝতে পারতেছো এখানে কিউটিএস লাইট, কিউটিএস এখানে ফিল্টার দেওয়া আছে, এর ভিতরে ফ্যান চলে। আচ্ছা যাই হোক, এবং এটার ওয়েভ লেন্থ কত, 400 থেকে 500 ন্যানোমিটার। এই দেখো এরকম, এটা হচ্ছে কিউটিএস লাইট, আর এটা হচ্ছে একটা ওয়্যারলেস এলইডি ল্যাম্প, এলইডি ল্যাম্প। ওকে, তারপর হচ্ছে এখানে অনেক কথা আছে আসলে, যে প্রত্যেকটা জিনিসের অনেক 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 ডিটেলস আমি পড়াইছি। তো এত কিছু আমাদের লাগবে না, আমরা জাস্ট হচ্ছে আই প্রোটেকশন কিভাবে করব, আমরা হচ্ছে গগলস পরে নিব, দূরে দেব, যাতে আমাদের চোখে না হলে রেটিনা ড্যামেজ না হয়। ঠিক আছে, এখন দেখো ডিগ্রি অফ পলিমারাইজেশন কি জিনিস, যে এখানে কিছু ফ্যাক্টর আছে। হ্যাঁ, এটা রিটার্নের সময় আসতে পারে, রিটার্নে যে ডিগ্রি অফ পলিমারাইজেশন, আমরা কিভাবে আমাদের পলিমারাইজেশনটা বাড়াতে পারি বা কিউরিংটা বাড়াতে পারি, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে কিউর করা। তুমি সেট করছো, সব কিছুই করছো, কিন্তু কিউর করতে পারো না ঠিক মতো। যদি কিউর না করতে পারো সেক্ষেত্রে আলটিমেটলি তোমার রেজাল্ট কিন্তু শূন্য, সেই রেজিস্ট্রেশন টিকবে না। তো দেখো ট্রান্সমিশন অফ লাইট, এখন তুমি একটা লাইট ইউজ করতেছো, এই লাইটটা হচ্ছে দেখো কি হচ্ছে, তুমি মনে করো যে বিভিন্ন রকমের লাইট মানে লাইট ইউজ করতে পারো। ঠিক আছে, এখন লাইটটা কিভাবে এই ম্যাটের মধ্যে যে যাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কিছু বলা আছে যে মাইক্রোফিল্ড যারা আছে এরা হচ্ছে স্মলার থাকে, এবং পার্টিকেলটা উইল নট কিউ টু অ্যাজ ডেপথ, অর্থাৎ যত দেখো একটা কনভেনশনাল বুঝো একটা জিনিস, সে কি হচ্ছে, তুমি যেটা হচ্ছে কনভেনশনাল রেজিন, রেজিন বলতে কি এখানে শুধুই রেজিন আছে, কোনো ফিলার নাই বা খুবই সামান্য ফিলার, এরকম যদি থাকে সেক্ষেত্রে খুব সহজে লাইটটা পেনিট্রেট করতে পারে ডিপ হলেও। কিন্তু যখনই তুমি ফিলার ইউজ করতেছো, ফিলারগুলো বাধা দেয়, বিভিন্ন রকম ইন্টারপোজ করে, অর্থাৎ হচ্ছে এখানে লাইটগুলো অনেক সময় রিফ্লেক্ট করে। যে ফিলারে কিন্তু এই যে আমরা দেখছি রিফ্র্যাক্টরি একটা ম্যাটার ইন্ডেক্স আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। তো ফিলারগুলো কি করে, লাইটটাকে ছড়াই দেয়, অর্থাৎ রিফ্র্যাকশন করে, হ্যাঁ, প্রতিসরণ করে, প্রতিসরণ তো বুঝো তোমরাই, লাইটটা পরে এভাবে সরে যায়। তো এই জিনিসটা হয় ফিলার থাকার কারণে। তো এই জন্য দেখা যাচ্ছে যে একটা নর্মাল যে একটা রেজিন, তার তুলনায় একটা এই আধুনিক সময়ের বা হচ্ছে ফিলার ফিলার যে রেজিন থাকে, এই ফিলার রেজিনটা হচ্ছে লেস কি হয়, কিউর হয়, লেস কিউর হয়, তুলনামূলক কম কিউর হয়। এছাড়া হচ্ছে শেড অফ দ্য রেজিন, যদি ডার্কার শেড দাও তাহলে অনেক সময়, ডার্কার শেড বলতে অনেক বেশি শেড দিছো, তার মানে সেখানে বেশি সময় লাইট ধরে রাখতে হবে। এখন কি পরিমাণ ফটো ইনিশিয়েটর অ্যাক্টিভেটর আছে তার উপর, অ্যামাউন্ট অফ ফটো ইনিশিয়েটর অ্যান্ড ইনহিবিটর। তাহলে পলিমারাইজেশনের সাথে কি এটা রিলেটেড। এছাড়া হচ্ছে কিউরিং টাইম, কতক্ষণ ধরে তুমি কিউর করছো, মানে তুমি
তারপর ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি কম। লাইটের ইন্টেন্সিটি আমরা মাপি কিভাবে, মিলিওয়াটস পার সেন্টিমিটার স্কোয়ার, ওকে। এছাড়া হচ্ছে এখানে বলা আছে যে ইন্টেন্সিটি কীরকম, 2 মিলিমিটার ডেপথে যদি আমরা একটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কিউটিএস ল্যাম্পে আমার রাখতে হবে 40 সেকেন্ড, ঠিক আছে। এখন সেম থিকনেসের যদি আমরা 20 সেকেন্ডে করতে চাই, সেক্ষেত্রে আমাদের লাইট ইন্টেন্সিটি বাড়ায় 800-তে নিতে হবে। 800 মিলিওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, 800 মিলিওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমরা সহজ কথা, আমার ইন্টেন্সিটি বাড়াই, লাইটের তীব্রতা বাড়াইলে সেখানে সময় কম লাগবে, লাইটের তীব্রতা কমালে সময় বেশি লাগবে, ঠিক আছে। টাইপস অফ লাইট, আমরা যদি হাই ইন্টেন্সিটি প্যাক লেজার ইউজ করি, খুব তাড়াতাড়ি 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এছাড়া হচ্ছে থিকনেস, তুমি যদি 2 থেকে 3-এর বেশি নাও, তাহলে হচ্ছে এখানে থিকনেসটা ভালো পাবা, মানে সেখানে থিকনেস যদি বেশি নাও, মানে তোমার কিভাবে করতে হয়, যখন তুমি একটা ক্যাভিটিতে বসাচ্ছ, একটা লেয়ার দিবা, তারপর হচ্ছে লাইট দিবা, আবার একটা লেয়ার দিবা, একটা লাইট দিবা। তোমরা যদি ইউটিউবে দেখো তাহলে বুঝতে পারবা, একটা লেয়ার দিবা, একটা লাইট দিবা, হ্যাঁ। তার মানে 2 থেকে 3 মিলিমিটার থিকনেসের পোর্শন দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। এবং ডিস্টেন্স ফ্রম লাইট, তুমি কত দূরে আসো, একটা জাস্ট হচ্ছে 1 মিলিমিটার উইথ দ্য লাইট পজিশন 90 ডিগ্রি ফ্রম দ্য সার্ফেস অফ দ্য রেজিন, তাহলে 1 মিলিমিটার ডিস্টেন্সের মধ্যে দিতে হবে। এমন যে তুমি অনেক দূরে দিয়ে 100 কিলোমিটার, মানে তুমি হচ্ছে মানে কি বলে, তুমি হচ্ছে 100 মিটার দূর দিয়ে দিবা না, খুব কাছ দিয়ে দিতে হবে, মাত্র 1 মিলিমিটার গ্যাপের মধ্যে তোমাকে দিতে হবে লাইটটা, বুঝতে পারতেছো। এখানে অনেক সেন্সিটিভ আর কি ব্যাপার আছে, এগুলো করা আসলে এত ইজিও না। এবং এখানে কিছু ব্যাপারও আছে, যে দেখো ডেপথ অফ রেস্টোরেশন, ইন্টেন্সিটি, টাইম অফ এক্সপোজার, এগুলোর উপর ডিপেন্ড করে। এছাড়া হচ্ছে লাইটের ইন্টেন্সিটি যত বাড়বে, তার সাথে লাইটের এক্সপোজার, টাইম অফ এক্সপোজারটা কমবে, মানে হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এছাড়াও দেখো র্যাম্প কিউরিং বলে একটা কথা আছে, র্যাম্প কিউরিং তোমরা তো দেখছো, র্যাম্প ওয়াক কিভাবে হাঁটে। আচ্ছা যাই হোক, তো এই র্যাম্প কিউরিং করতে হবে, অর্থাৎ 2 মিলিমিটার, টু 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 এভাবে করে দিয়ে 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 আস্তে আস্তে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। আচ্ছা যাই হোক, আমরা আর ওইদিকে যাবো না, হাইব্রিড এখন অনেক কিছু আছে, তার সাথে তোমরা বুঝতে পারছো এগুলো। আচ্ছা, এখানে আরো দেখো যে আমাদের হার্ডনেসটা বোঝানোর জন্য আমরা অনেক অনেক ছবি আঁকাইছি আমাদের রেগুলার ক্লাসে, আমরা এতদূর যাব না, আমরা হচ্ছে একটু সংক্ষেপে দেখে নিব যে হার্ডনেস কিভাবে আসে, বা হার্ডনেসের জন্য আমরা কি কি কাজ করতে পারি। হ্যাঁ, ম্যানিপুলেশন, আসলে এখানে অনেক অনেক পড়া আছে, অনেক বড় একটা টপিক, তো জাস্ট হচ্ছে আমরা এটা দেখি যে এটা থেকে ডিটেইলে আসতে পারি, বা এরকম ছোট টুকটাক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ভাইভাতে, মানে তোমাদের নলেজ কেমন এটা যাচাই করার জন্য। তাহলে টাইম পিরিয়ড বলতে কি, আমরা যদি কত টাইম যাচ্ছে, যেমন হচ্ছে 15 মিনিট, ধরো আমি সেট করার মধ্যে 15 মিনিটের মধ্যে যে সেট হবে, এটা গুড। 24 ঘন্টা রাখলে বেটার, আর 7 দিন হলে বেস্ট, ঠিক আছে। তাহলে তোমার একটা টাইম দিতে হবে, এটাকে সেট হবে, পলিমারাইজেশন হবে, একটা টাইম দিতে হবে। পলিশিং করলে আমাদের কি হবে, হার্ডনেস অফ দ্য কম্পোজিট বাড়বে, হার্ডনেসও বাড়বে, অ্যাস্থেটিকও বাড়বে, ঠিক আছে। পলিশিং করলে হার্ডনেস বাড়বে, অ্যাস্থেটিক আসবে। এবং আচ্ছা সরি, এখানে আমরা যে জিনিসটা একটু বলতে গেছিলাম, সেটা হচ্ছে 24 ঘন্টা, এটা বলছে তোমার টাইম পিরিয়ড, তো বলছিলাম 24 ঘন্টা। 24 ঘন্টা যদি আমি ডিলে করি, 24 ঘন্টা ডিলে করার পর যদি আমরা পলিশিং করি, সেটা হচ্ছে বেটার হয়, ঠিক আছে। আর 7 দিন পর করলে আরো বেটার, আরো বেস্ট হয় আর কি। পলিমারাইজেশন শ্রিঙ্কেজ, তোমরা জানো শ্রিঙ্কেজ মানে হচ্ছে চুপসে যাওয়া। পলিমারাইজেশন শ্রিঙ্কেজ একটা ডেন্টাল পলিমার বা পলিমারাইজেশনের একটা রিয়াকশনের একটা মানে কি বলা যায়, এটা ডিসঅ্যাডভান্টেজ বলা যাচ্ছে। তো এখানে কি হয়, যে আমরা যে পরিমাণটা দিচ্ছি তার থেকে কমে যাবে, পরিমাণটা কমে যাবে, সহজ কথায়। আমি আর কিছু যাচ্ছি না। দেখো পলিমারাইজেশন শ্রিঙ্কেজ এখন আমরা কিভাবে কমাইতে পারি, এই কোশ্চেন, এইটা কিন্তু খুবই মানে এটা 3 স্টার কোশ্চেন, যে আমরা পলিমারাইজেশন শ্রিঙ্কেজ কিভাবে কমাইতে পারি। দেখো কিভাবে কমাইতে পারি, আমরা হচ্ছে একটা লেয়ারে দিতে পারি বা র্যাম্পে দিতে পারি, কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমি পার্সোনালি অনেক বেশি ফেস করছি কোশ্চেনটা। পলিমারাইজেশন অফ দ্য কম্পোজিট রেজিন, তাহলে আমরা কি লেয়ারে দিতে হবে, অর্থাৎ লেয়ারস অর র্যাম্প, মানে র্যাম্প মানে একটু আগে বলছে ধাপে ধাপে দিতে হবে, 2 মিলিমিটার, 2 থেকে 3 করে 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 কিউর করে করে নিয়ে আসতে হবে, তুমি একবারে দিয়ে কিউর করতে পারবে না। এবার হচ্ছে সফট স্টার্ট বলতে আমরা প্রথমে পলিমারাইজেশনটাকে ইনিশিয়েট করব স্লোলি, তার মানে শুরুতে আমরা লো ইন্টেন্সিটি লাইট দিব, লো ইন্টেন্সিটি, আগেই ধাপ করে হাই ইন্টেন্সিটি দিব না, লো ইন্টেন্সিটি দিব, গিয়ে গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়াইতে থাকবো, এবং আলটিমেটলি একটা হাই ইন্টেন্সিটি লাইটে গিয়ে শেষ করব। আলটিমেটলি কি, যে দিস গিভস টাইম ফর স্ট্রেস রিল্যাক্সেশন, ঠিক আছে। ওইখানে যে সেট হলে
আস্তে আস্তে যত সেট হচ্ছে এই সেটটাকে প্রপারলি করার জন্য, স্ট্রেস রিল্যাক্সেশন দেওয়ার জন্য আমাদেরকে সফট স্টার্ট করতে হবে। ডিলেড কিউরিং, ডিলেড কিউরিং বলতে কি, যে আমরা হচ্ছে লো ইন্টেন্সিটি লাইট দেবো, তার মানে আমার একটু সময় বেশি লাগবে, এটা ডিলেড কিউরিং মূলত। তো দ্য অপারেটর কন্টিনিউস ওয়ার্কিং অন রেস্টোরেশন অ্যান্ড দেন ফলো ইট উইথ ফাইনাল হাই ইন্টেন্সিটি এক্সপো। আলটিমেটলি আমি লো লাইট দিব কিছুক্ষণ, আবার লাইট বাড়াবো, দিব আর আস্তে আস্তে বাড়াবো, এরকম করে 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 নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে দেখো যে এছাড়াও কীভাবে করা যায়, ফেব্রিকেস্টিং অ্যান্ড কিউরিং দ্য রেস্টোরেশন ইন্টারনালি ইন এ কাস্ট, তাহলে আমরা একটা কাস্টের মধ্যে দিতে পারি, যেমন হচ্ছে ইনডিরেক্ট টেকনিকে আমরা কাস্টের মধ্যে দিতে পারি। এছাড়া হচ্ছে দেখো থার্মাল প্রপার্টিস বলতে যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, তো এইটা মূলত হচ্ছে ক্লোজ টু দ্যাট অফ দ্য টুথ স্ট্রাকচার, মোটামুটি টুথের কাছাকাছি হিসাবে থাকবে, মোটামুটি টুথের কাছে, আপনার ব্যাখ্যা যাবো না। তারপর দেখো থার্মাল কন্ডাক্টিভিটি কেমন, থার্মাল কন্ডাক্টিভিটি হিট মানে আমাদের মুখের মধ্যে যখন আমরা কোনো গরম খাবার অথবা ঠান্ডা খাবার নিব, এবং সেইটার যে অনুভূতি সেইটা কতটা বেশি পাই বা কম পাই, মানে মনে করো যে একটা আইডিয়াল রেস্টুরেন্টের মোটামুটি থার্মাল কন্ডাক্টিভিটি লো থাকে, হ্যাঁ মোটামুটি, যাতে করে এটাকে পাল্প কি স্টিমুলাই না দেয়। এখন তুমি চিন্তা করো, তুমি একটা রেস্টুরেশন বসাইছো যেটা পাল্পের খুব কাছাকাছি, অথবা ডেন্টিন থেকে পাল্পে চলে যেতে পারে, এখন তোমার যদি কন্ডাক্টিভিটি অনেক হাই হয়, থার্মাল কন্ডাক্টিভিটি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অল্প খাবারই বা গরম খাবারই তোমার একদম ডিরেক্ট গিয়ে পাল্পে গিয়ে এফেক্ট করবে, বুঝতে পারছো আশা করি, এফেক্ট করবে। এছাড়া হচ্ছে বায়োকম্প্যাটিবিলিটি, তোমরা জানো এটা হচ্ছে এই রেজিনটা কিন্তু হচ্ছে সাইটোটক্সিক ইনভিট্রো, মানে সরি ইনভিট্রো, ইনভিট্রো আর ইনভিভো। ইনভিট্রো মানে হচ্ছে আমাদের বডির বাইরে যখন দেখা গেছে রেজিন দিয়ে এক্সামিন করা হয়েছে, তখন দেখা গেছে এটা হচ্ছে একটা সাইটোটক্সিক। তো এই কম্পোজিটটা কি করে, কম্পোজিটটা অনেক রেজিন, আচ্ছা, তাহলে হচ্ছে রিলিজ করে বিভিন্ন রকম কম্পোনেন্ট রিলিজ করে আফটার ইনসারশন ফর উইকস, মনে করো ফর উইকস, কয়েক সপ্তাহ ধরে এরকম রিলিজ করে। তো এই কম্পোজিটের যে থ্রি অ্যাসপেক্ট আমরা চিন্তা করতে পারি, একটা হচ্ছে ইনহেরেন্ট কেমিক্যাল টক্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল পাল্পের উপর ক্ষতিকারক কী কী প্রভাব আসতে পারে, পাল্পাল ইনভলভমেন্ট ডিউ টু মাইক্রোলিকেজ, যদি মাইক্রোলিকেজ হয় এখান থেকে লস হয়, রেজিস্ট্রেশন করছে সেখান থেকে লস হয়, যে লসগুলো যদি এই মেটেরিয়ালগুলো পাল্পে দেয় তাহলে একটা হতে পারে অ্যালার্জিক পোটেনশিয়াল অন কন্ট্যাক্ট উইথ দ্য ওরাল মিউকোজা, অ্যালার্জিক পটেনশিয়াল উইথ কন্ট্যাক্ট উইথ দ্য ওরাল মিউকোজার সাথে সুন্দর করে যাতে কি করে, অ্যালার্জিক পটেনশিয়াল মানে আমাদের ওরাল মিউকোজার সাথে কতটা পরিমাণ অ্যালার্জিক হতে পারে, এই জিনিসটা আমি চিন্তা করতে পারি। এছাড়া হচ্ছে পার্সোনাল হ্যান্ডলিং অফ দ্য ম্যাটেরিয়াল, এবং হচ্ছে আচ্ছা যাই হোক ওগুলো লাগবে না। পাল্প প্রোটেকশন, এখন দেখছি যে একটু আগে একটু প্রবলেমের কথা আমরা জানছি যে এখানে কি কিছু কি আছে, সাইটোটক্সিক আছে ইন ভিট্রো, বাট এটা যদি পাল্পের উপর আসে খারাপ ইফেক্ট পড়তে পারে, তো এই জন্য আমরা এটাকে লিনিয়ার ইউজ করতে পারি বা একটা পাল্প প্রোটেকশন দিতে পারি, তাহলে গ্লাস আয়নোমার লাইনার দিতে পারি, লিনিয়ার না লাইনার দিতে পারি, আলটিমেটলি পাল্প প্রোটেকশন। যদি ডিপ ক্যাভিটি, মনে করো রেজিস্ট্রেশনটা খুব ডিপ ক্যাভিটিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা আগে একটা গ্লাস আয়নোমারের একটা লেয়ার দিয়ে দেবো, কারণ তোমরা জানো গ্লাস আয়নোমার খুব সুন্দরভাবে টুথের সাথে বন্ড করে, ইজিলি বন্ড করে যায়। ওকে, এছাড়া হচ্ছে অ্যাডহেশন, তো কম্পোজিট দুইটা জিনিস তোমরা মনে রাখবা খুবই, যেটা হচ্ছে তাহলে হচ্ছে ডোন্ট কি বলা যায় এটাকে, অ্যাডহিয়ার টু টুথ স্ট্রাকচার, আচ্ছা যাই হোক, তাহলে ডোন্ট অ্যাডহিয়ার টু টুথ স্ট্রাকচার, তাহলে কি কি রেস্টোরেশন আছে যেটা টুথের সাথে মিশে না, তার মধ্যে একটা হচ্ছে অ্যামালগাম, আমরা অলরেডি পড়ে ফেলছি এটাকে আলহামদুলিল্লাহ, অ্যামালগাম, আর একটা হচ্ছে কম্পোজিট রেজিন, এই কম্পোজিট রেজিন ঠিক আছে, কিন্তু সিমেন্ট ওগুলো দেখবো, ওগুলো সুন্দর করে আমাদের টুথের সাথে বন্ড করে যাচ্ছে। তো অ্যামালগাম এবং হচ্ছে কম্পোজিট, আরও আছে অনেক কিছুই, কিন্তু আমরা ফিলিং করি একবারে সরাসরি, এই দুইটার মধ্যে এই দুইটা কিন্তু মিশে না। তো দেখো এইখানে বলা আছে যে কম্পোজিট ডু নট অ্যাডহিয়ার টু দ্য টুথ স্ট্রাকচার অন এনি ডেন্টাল রিলেটেড সারফেস, তো এইখানে আমাদের কি করতে হয়, অ্যাচিডিস টেকনিক করা হয়, বন্ডিং এজেন্ট ইউজ করা হয় টু এনশিওর অ্যাডহেশন। এখন আসবো যে এখানে এই আচ্ছা একটু পর আসতেছি। এছাড়া অপোসিটি হচ্ছে এখানে রেজিস্টার্ড মেটালে অপোসিটি থাকে আর কি, আমরা এক্সট্রা করলে বুঝতে পারি যে এখানে একটা রেজিস্ট্রেশন বসানো হয়েছে। আচ্ছা যাই হোক, তো এইখানে আমরা পড়বো একটু পর। দেখো কি কি স্টেপ নিতে, আমরা যদি ম্যানিপুলেশন করতে চাই দেখো, তাহলে আমাকে একটা প্লেসমেন্ট অফ রাবার ড্যাম নিয়ে নিতে হবে, কারণ কম্পোজিট হচ্ছে হাইলি টেকনিক সেন্সিটিভ, তোমরা দেখছো অনেক ঝামেলা আছে কিন্তু কম্পোজিট হাইলি টেকনিক সেন্সিটিভ, খুব ইম্পর্টেন্ট কথা ঠিক আছে, এবং দেন ইজ ইভেন মোর সেন্সিটিভ দেন অ্যামালগাম যতটা না সেন্সিটিভ তার থেকে বেশি সেন্সিটিভ হচ্ছে কি এই
কম্পোজিট রেজিন, এই কম্পোজিট রেজিনের জন্য আমাদের কি করতে হবে, স্যালাইভা, জিঞ্জাবল ফ্লুইড কি জিনিস এটা তোমরা হচ্ছে ফোর্থ ইয়ারে আসতে পড়বা ওরাল প্যাথোতে, সরি পেরিওডন্টালজিতে। ওরাল জিঞ্জাবল ফ্লুইড মানে আমাদের জিঞ্জাইভাতে কিছু সিক্রেশন হয় জিঞ্জাবল ফ্লুইড, এছাড়া হচ্ছে ব্লাড, এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা ডেন্টাল রাবার ড্যাম ইউজ করবো। ক্যাভিটি প্রিপারেশন, ক্যাভিটিটা যেহেতু তোমরা অলরেডি আমরা বলে ফেলছি যে ক্যাভিটিটা এই কম্পোজিট হচ্ছে কি টুথের সাথে ম্যাচ করে না, সুতরাং একটা বেভেল্ট এরকম বেভেল শেপ, যাতে করে এরকম বের না হয়ে যায়, বুঝতে পারছো, এখানে থেকে যায় বেভেল শেপ। এছাড়া ক্লিনিং, টুথটাকে খুব সুন্দর মাইল্ড অ্যাব্রাসিভ দিয়ে পিউমিস দিয়ে ক্লিনিং করতে হবে। তারপর হচ্ছে ইচিং এর মধ্যে কি করতে হবে, ইচিং এর মধ্যে আমাদেরকে অ্যাসিড ইউজ করতে হয়। তারপর হচ্ছে বন্ডিং এজেন্টের মধ্যে কি ইউজ করতে হয়, আমরা হচ্ছে প্রপার বন্ডিং এজেন্ট ইউজ করব এবং এটাকে পলিমারাইজ করবো, অর্থাৎ বন্ডিং এজেন্টটাকে দিয়েও সেখানে লাইট দিতে হয়, বুঝতে পারছো, কিউর করতে হয়। আচ্ছা, টেকনিক আর ইনসারশনে এখানে অনেক কথা বলা আছে, এখানে আমরা এগুলো যাবো না, কিভাবে কিভাবে করে এগুলো আমরা যাবো না। এই দেখো এখানে একটা শর্টে বলা আছে, প্রথম হচ্ছে আমরা এসিড ইচিং করি। এসিড ইচিং করলে কি হয়, যে আমাদের এনামেল এবং হচ্ছে যে ডেন্টিনের ক্ষেত্রে বলা হয় কন্ডিশনিং, ডেন্টিনে বলা হয় কন্ডিশনিং, এনামেলের ক্ষেত্রে বলা হয় এনামেল ইচিং। তো এই অ্যাসিড ইচিং এর ক্ষেত্রে আমরা ধরো এখানে অ্যাসিড দিয়ে আমরা 15 সেকেন্ড রাখলাম, খুবই কম সময়, এবং হচ্ছে ডেন্টিনের উপর এরকম 15 সেকেন্ড, এবং হচ্ছে সাথে সাথে ফ্রি 15 সেকেন্ড ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে কি করা হয়, যে এখানে দেখবা যে আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো, যে এখানে পোর আছে, পোর আমরা হচ্ছে এনামেল রডগুলোকে বের করি, আর ডেন্টিন হচ্ছে পোরগুলোকে, ডেন্টিনাল যে টিউবুলের পোর ওগুলোকে বের করি। বের করলে কি হয়, মনে করো জিনিসটা তুমি একটু মানে বোঝার চেষ্টা করো, এরকম যদি তুমি পোর তৈরি করো, খুব মাইক্রো 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 পোর, এই মাইক্রো পোরের মধ্যে হলে কি সুবিধা, যে তোমার যখন বাইরে থেকে তুমি প্রথম বন্ডিং এজেন্টটা দিবা, বন্ডিং এজেন্টগুলো খুব ভালোভাবে অ্যাটাচড হবে, ঠিক আছে, বন্ডিং এজেন্ট। তো বন্ডিং এজেন্টের আবার দুই রকম প্রপার্টি আছে, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক, আমরা দেখবো একটু পরে। তো একটা পাশ ও হচ্ছে বন্ডিং এজেন্ট, ধরো আমি এখানে একটা বন্ডিং এজেন্ট লেয়ার দিলাম, তো একটা পাশে কি করতেছে, একটা পাশে হচ্ছে এরকম টুথের সাথে সরাসরি কানেক্ট করতেছে, অপর পাশে সে কম্পোজিটের সাথে কানেক্ট করতেছে, বুঝতে পারছো, অপোজিট সাইডে সে কি কম্পোজিটের সাথে কানেক্ট করতেছে। তো আলটিমেটলি আমাকে এরকম মাইক্রো লিকেজের মাধ্যমে একটা মাইক্রো বন্ডিং তৈরি করার জন্য, মাইক্রোস্কোপিক বন্ডিং তৈরি করার জন্য আমাকে অ্যাসিড ইচিং অথবা হচ্ছে ডেন্টিন কন্ডিশনিং করা করা লাগতেছে। এবার দেখো এই ধরো অ্যাপ্লাই বন্ড, এই যে বন্ড দিছে, বন্ড দিয়ে সেটাকে এয়ার গুলোকে বের করে ফেলে, সেখানে আবার লাইট কিউর, এখানে আবার লাইট কিউর করতে হয় কিন্তু, ঠিক আছে, এখানে আবার লাইট দিয়ে কিউর করতে হয়। এবং আলটিমেটলি দেখো এই যে এখানে কম্পোজিটটাকে অ্যাপ্লাই করতেছে 2 মিলিমিটার থিকনেস, অ্যাপ্লাই করছে, লাইট দিছে, অ্যাপ্লাই করছে, লাইট দিছে, ঠিক আছে, এবং আলটিমেটলি এখানে তোমরা বুঝতে পারতেছো ফিনিশিং পলিশিং করা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আর এগুলো দেখবো না, তোমরা চাইলে করতে পারো, সমস্যা নেই। কি কি ইনক্রিমেন্টাল কিভাবে সফট টেকনিক আমরা অলরেডি পড়ে ফেলছি, ডিলেট কিউরিং এগুলো পড়ে ফেলছি। ফিনিশিং পলিশিং এ আমাদের কি বলা হয়েছে, যে ফিনিশিং পলিশিং একটা কিন্তু চ্যাপ্টার আলাদাই আমরা পড়ে ফেলছি, প্যারা নেই। তো ফিনিশিং পলিশিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস তোমরা খেয়াল করবা, যেগুলো হচ্ছে যে এরকম তোমার অ্যামালগামে কিন্তু ফিনিশিং পলিশিং ইম্পর্টেন্ট, অ্যামালগাম তারপর হচ্ছে কম্পোজিট, এইগুলোতে ফিনিশিং পলিশিং খুবই 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 ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। তো ফিনিশিংটা বেস্ট বলছে এখানে, কিন্তু সবচেয়ে ভালো হয়, আচ্ছা ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে যদি তুমি করে ফেলো পলিমারাইজেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, এবং যদি 5-15 মিনিট পরেও যদি বলছে যে অ্যাপয়েন্টমেন্ট ইজ নট ডিজায়ার্ড, মানে সাবসিকুয়েন্ট, ধরো পেশেন্ট চাচ্ছে না যে আরেকবার আসবে ভিজিট দেবে, বা তার বাড়ি দূরে, যাই হোক বিভিন্ন রকম সমস্যা থাকে, হ্যান্ডিক্যাপ পেশেন্ট, তো তাদের ক্ষেত্রে তুমি কি করতে পারো, 15 মিনিট পরেই শুরু করতে পারো এখানে, ঠিক আছে। এখানে কি কি ইউজ করতে পারো, কন্ট্রারি ইনিশিয়াল কন্টেন্টের জন্য নাইফ অথবা ডায়মন্ড স্টোন ইউজ করতে পারো। ওকে, পরবর্তীতে তুমি এটাকে পলিশিং ফিনিশিং দেওয়া, এটা তোমার হচ্ছে পলিশিং, ফিনিশিং দেওয়ার জন্য তুমি হচ্ছে পলিশিং পেস্ট অথবা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের ডিস্ক ইউজ করতে পারো, ঠিক আছে, এরকম নেই। নাও লেটস কাম টু বন্ডিং এজেন্ট। তো তোমাদের যে জিনিসটা হয় বন্ডিং এজেন্ট নিয়ে খুব কনফিউশন, আসলে বন্ডিং এজেন্ট খুবই সহজ একটা জিনিস, যেটা তোমরা এখন পড়লেই ইনশাল্লাহ বুঝতে পারবে। বন্ডিং এজেন্ট আসলে কি, যে এখানে বন্ডিং এজেন্ট আসলে কি, বন্ডিং এজেন্টটা আসলে কেন ইউজ করে, টু ইমপ্রুভ দ্য রিটেনশন অফ টু এনামেল। আমরা অলরেডি বলে ফেলছি যে এখানে প্রথম অ্যাসিডিসিং করি, অ্যাসিডিসিং করে সেখানে আমরা বন্ডিং এজেন্টটা ইউজ করি। ডেন্টিনটা এনামেলের মতোই কি করা যায়, কুড নট মানে অত ওভাবে করা যায় না, তবে ডেন্টিন কন্ডিশনিং করা যায়। অ্যাসিডিসিং যদি আমরা করি তাহলে পাল্পে ইনজুরি হতে পারে, সরাসরি অ্যাসিডিসিং দেই না, অ্যাসিডিসেন্ট দেই না, আমরা বলি কন্ডিশনিং বলি ওটাকে। আচ্ছা যাই হোক, ইচ অ্যান্ড পটেনশিয়ালের মধ্যে আমরা কি কি জিনিস পাই, এগুলো জাস্ট নামগুলো দেখতে পারো, মিনারেল, অর্গানিক, পলিমেরিক। তো এখানে তোমাদের জানতে হবে ইচ অ্যান্ড কি,
ইচেন্ট কি আছে আর হচ্ছে ডেন্টিং কন্ডিশনার কি আছে। কন্ডিশনিং এসিড হচ্ছে 37% ফসফরিক অ্যাসিড, অনেক বেশি পরিমাণ কিন্তু অ্যাসিড এখানে, অনেক বেশি না হলে মোটামুটি ভালোই টুথের জন্য। তাহলে 37% ফসফরিক অ্যাসিড, এই অ্যাসিডটা হচ্ছে গ্রেটার দেন 50%, রেজাল্ট ইন ফর্মেশন অফ মনোক্যালসিয়াম ফসফেট আছে। যাই হোক, জানার দরকার নেই। তো আমরা হচ্ছে ডেন্টিনের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে 10% ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে কি মনে রাখবা, এই দেখো ফসফরিক অ্যাসিড লেখা আছে সুন্দর করে, ফসফরিক অ্যাসিড 3 ml। তাহলে আমরা হচ্ছে এই দেখো এরকম সিরিঞ্জে পাওয়া যায়, ইনজেকশন এই নিডল দিয়ে আমরা পুশ করি, কি অ্যাপ্লাই করে দিই। তাহলে হচ্ছে ইচেন্ট হচ্ছে 37%, ডেন্টিন হচ্ছে 10%। এছাড়া মোড অফ অ্যাকশন অফ এনামেল, তা আমরা হচ্ছে এখানে রেজিন ট্যাগ বলে একটা কথা আছে, রেজিন ট্যাগ। দেখো আমরা মোড অফ অ্যাকশনটা কিভাবে কাজ করে, আমরা যেটা একটা মাইক্রো পোরোসিটি অলরেডি আমি বলে ফেলছি, বাই ডিসক্রিট অ্যাসিড অফ দ্য এনামেল। আমি যখন এনামেলে অ্যাসিড দিব, অ্যাসিড দিলে ক্ষয় হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে, এই ওয়্যারটা আমাদের ভালোর জন্য আর কি। তো আলটিমেটলি সিলেক্টিভ ডিসোলিউশন অফ এনামেল লট সেন্টার, আমরা সিলেক্টিভলি ডিসোলেট করতেছি। ইচিংটা একটা সারফেস এরিয়া বাড়াচ্ছে, ইচিং এর উপকারিতা দেখতে পারি। ইচেন্ট হচ্ছে ইস্ট এনামেলটা হাই সারফেস এনার্জি থাকে, আলটিমেটলি সেখানে ওয়েট করে, খুব ভালো করে রেজিনটা ওয়েট করতে পারে। বেটার পেনিট্রেটিং টু মাইক্রোপোরোসিটি বললাম, যে ছোট ছোট ছিদ্র হয়, মাইক্রোপোরোসিটি হয়, ইজিলি বন্ডিং এজেন্টগুলো ফ্লো করতে পারে, এইসব জায়গায় গিয়ে লক হয়ে যেতে পারে। হ্যাঁ, আলটিমেটলি এটাকে হচ্ছে রেজিন ট্যাগ বলা হচ্ছে, রেজিন ট্যাগ মাইক্রোপোরোসিটি। তাহলে আমরা যখন রেজিনটাকে ফ্লো করবো, রেজিন দেখো এখানে বুঝতে পারছো এই জায়গাটা, এই দেখো ইস্ট এনামেল, ইস্ট এনামেলের সাথে এরকম মাইক্রোপোর তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে বন্ডিং তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা রেজিন ট্যাগ পাই, ইনক্রিজ সারফেস এনার্জি, আলটিমেটলি ওয়েটেবিলিটি বাড়ে, ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে এগুলোকে ভিতরের দিকে নিয়ে যায়, ঠিক আছে। তোমরা পড়ছো কিন্তু ক্যাপিলারি অ্যাকশন। ওকে, তো আমরা হচ্ছে ডেন্টিনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, ডেন্টিনের ক্ষেত্রে স্মিয়ার লেয়ার থাকে কিন্তু তোমরা যদি হচ্ছে দেখবা যে যখন আসলে ক্যাভিটি ক্লিন করা হয়, ক্লিন করার সময় দেখবা যে একটা স্মিয়ার লেয়ার পড়ে, হ্যাঁ, আর একটা প্রোটেক্টিভ লেয়ার। তো ডেন্টিন ক্লিন করতে করতে দেখা যাবে যে একটা স্মেল লেয়ার পড়ে, ওইটাকে দূর করে দেয় এবং আলটিমেটলি ডেন্টিনাল টিউবুলগুলোকে ওপেন করে দেয়। এবং লাইক হচ্ছে মনে করো এই হলুদগুলো ইয়েলো কালার, এগুলো হচ্ছে ডেন্টিন, মাঝখানে এগুলো হচ্ছে ডেন্টিনাল টিউবিল এবং হচ্ছে ওডন্টোব্লাস্ট সেল। তো আলটিমেটলি এখানে কি প্রোভাইডস মোডেস্ট ইচিং অফ দ্য ইন্টারটিউবুলার ডেন্টিন, আলটিমেটলি কি মোডেস্ট ওয়ান কাইন্ড অফ মোডেস্ট ইচিং। এই আসলে কন্ডিশনিংটাও সেম জিনিসই, হ্যাঁ, কন্ডিশনিং সেম জিনিস, বাট এটা হচ্ছে মোডেস্ট, অর্থাৎ অ্যাসিডের লেভেলে বা হচ্ছে আমরা ইচেন্ট অ্যাসিড ইচেন্টের মতো অত বেশি স্ট্রং থাকে না। তাহলে দেখো এখানে আমরা পিউমিস পাউডার দিয়ে প্রথম ইচিং এর আগে টুথটাকে পলিশ করে নিই, হ্যাঁ, পিউমিস পাউডার দিয়ে, এবং আলটিমেটলি পরে হচ্ছে 60 সেকেন্ড হচ্ছে, যাই হোক, তো 15 সেকেন্ড ধরে আমরা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে রাখি। আলটিমেটলি আমরা কখন বুঝবো যে একটা ইনামেল বা ডেন্টিন হচ্ছে সেখানে ইচেন্ট হয়েছে বা এখানে কন্ডিশন হয়েছে, তাই না? ফ্রোস্ট অ্যাপিয়ারেন্স, একটা সাদাসে ভাব দেখা যাবে, ফ্রোস্ট অ্যাপিয়ারেন্স, বা হচ্ছে বরফ জমলে যেরকম হয় না, ফ্রোস্ট অ্যাপিয়ারেন্স দেখা যাবে। ওকে, এছাড়া হচ্ছে দেখো যে এখানে বলছে যে ডেসিকেশন অফ ডেন্টিন, ডেন্টিনটাকে কি করা যাবে না, এক্সেস ড্রাই করা যাবে না। ডেসিকেশন মানে শুষ্ককরণ, তো শুষ্ককরণ করা যাবে না, কারণ হচ্ছে ডেসিকেশন ক্যান রেজাল্ট ইন কোলাপস অফ দ্য ডেন্টিনাল ম্যাশ। আলটিমেটলি দেখো ডেন্টিনে এগুলো কিন্তু ম্যাশ, ডেন্টিনাল ম্যাশ বলতে কি, ডেন্টিন তোমরা জানো ডেন্টিনে কিন্তু হচ্ছে ফাইবার থাকে, কোলাজেন থাকে, এই ম্যাশগুলো হচ্ছে কোলাপস করে যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো দুইটা কিন্তু আলাদা। এনামেলের এনামেলের মধ্যে কিন্তু অর্গানিক পার্ট থাকে না, তোমরা জানো অর্গানিক পার্ট থাকেই না, বলতে গেলে খুবই কম থাকে, ইনঅর্গানিক থাকে, 96% ইনঅর্গানিক। তো যে জিনিসটা দেখতেছি আমরা যে এই দেখো এখানে ম্যাশ, দেখো মাইক্রোস্কোপি জালের মতো, তো এই ম্যাশগুলো হচ্ছে কোলাপস করে যেতে পারে, এখানে ওয়াটার একবারে ড্রাই করা যাবে না। এনিম্যাল বন্ড ইউজ পরে আমরা হচ্ছে কি করব, ইউজ করে দেবো। এই দেখো এখানে বলতে পারছো তোমাদের, তাহলে বন্ডিং এজেন্টটা কি, আনফিল্ড রেজিন সিমিলার টু দ্যাট অফ রেজিন ম্যাট্রিক্স। আনফিল্ড, তুমি রেজিনের মধ্যে কোনো ফিলার অ্যাড করো নাই, কোনো ফিলার দাও নাই, সিলিকা দাও নাই, কোয়ার দাও নাই, কোনো কিছু দাও নাই, হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আসলে তোমার বন্ডিং এজেন্ট। এই বন্ডিং এজেন্টটা ইস্ট এনামেলের এনার্জি দেওয়া লাগবে না। এনামেল বন্ডিং সিস্টেম দেখো এইটা হচ্ছে কেমন, হেটারোজেনাস বন্ড সিস্টেমটা, তারপর হচ্ছে হাই ওয়াটার কন্টেন্ট উইথ বন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে স্মিয়ার লেয়ার থাকে অন দ্য কাট ডেন্টিন সার্ফেস। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে ডেন্টিনের সাথে বলছে যে ডেন্টিনের সাথে কেন ডিফিকাল্ট, ডেন্টিনের সাথে অ্যাডহেয়ার করা কেন ডিফিকাল্ট এনামেলের তুলনায়, কারণ এটা হেটারোজেনাস, এখানে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, যেটাকে বন্ডিংয়ে ইন্টারফেয়ার করে। এছাড়া স্মিয়ার লেয়ার, যখন আমরা ডেন্টিনকে কাট করবো সেখানে একটা স্মিয়ার লেয়ার চলে আসবে সুন্দর করে, তো এইগুলো হচ্ছে আমাদের বাধা দিয়েছে। এছাড়া হচ্ছে বন্ড এজেন্ট শুড বি হাইড্রোফিলিক, আলটিমেটলি বন্ড এজেন্টটা কি, বন্ড এজেন্টে কেমন থাকে, হাইড্রোফিলিক থাকে, ডিসপ্লেস ওয়াটার অ্যান্ড দেয়ার বাই দ্য ওয়েট দ্য সারফেস। ওকে,
তো রেস্ট্রিকটিভ বন্ডিং, দেখো বন্ডিং যদি তুমি বলো বন্ডিং এজেন্ট দুইটা পোল থাকে, একটা হচ্ছে দেখো একটা হচ্ছে হাইড্রোফিলিক, যেটা হচ্ছে তোমার ডেন্টিনের পাশে থাকতেছে হাইড্রোফিলিক, আর যেটা রেস্টোরেশনের পাশে দিকে থাকতেছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক। হ্যাঁ, কারণ তোমরা জানো যে এই অলরেডি তোমরা জানো যে কম্পোজিট রেজিনটা কিন্তু হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক বলতে এটা হচ্ছে ওয়াটার আসলে এখানে এটা কিন্তু সেন্সিটিভ, ওয়াটার সেন্সিটিভ আর কি। যাই হোক, তো এক পাশে হচ্ছে কি বলছে হাইড্রোফিলিক পাবো, অন্য পাশে হাইড্রোফোবিক, টুথের দিকটা থাকবে হাইড্রোফিলিক। ওকে, যাই হোক, এসেনশিয়ালস অফ কিউরিং, তাহলে কি কি আমরা ইউজ করে থাকি? ইচ এন্ড প্রাইমার। হ্যাঁ, প্রাইমারটা দেখো ইচ এন্ড থাকে, প্রাইমার থাকে, অ্যাডহেসিভ থাকে, ইচ এন্ড প্রাইমার অ্যাডহেসিভ। আচ্ছা, ইচ এন্ড কি, অ্যাডহেসিভ কি, কন্ডিশনিং দেখো এখানে সবকিছু লেখা আছে, 37% ফসফরিক, কন্ডিশন 10% ম্যালিক অ্যাসিড, এগুলো সবগুলোই হচ্ছে বন্ডিং এজেন্ট। ওকে, তো এই এরকম বিভিন্ন জেনারেশন আছে, এখন সম্ভবত 7 কি 8 জেনারেশন চলতেছে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের 7 জেনারেশনের পর্যন্ত চলে আসছে। 7 জেনারেশনে দেখো একদম মিট অ্যাক্রাইলেট ফসফেট ইন ওয়াটার, এরকম 7 জেনারেশন। আচ্ছা, তো এই আর কি মোটামুটি বন্ডিং এজেন্ট নিয়ে আর তেমন একটা জিনিস নাই, এতটুকু জানলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, নাও লেটস কাম টু, আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা একটু দেখি। এছাড়া দেখো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু পড়ে নিও, যে রেজিনের কি ডিসঅ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি আর এদিকে গেলাম না আসলে, আমার গলাটা আসলে অনেক ব্যথা হয়ে গেছে, ক্লাস নিচ্ছি তো। দেখো এখানে পার্টিকেল হিসাবে বলা আছে কম্পোজিশন, লার্জ, ফাইন, মাইক্রোফাইন, ব্লেন্ডেড, জাস্ট আনলি হবে। প্রপার্টিস অফ কম্পোজিট কি আছে এখানে? শ্রিঙ্কেজ কম হয়, লো ওয়াটার সাবশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্রেশন সিমিলার টু টুথ, হাই রেডিও পিকে, হাই বন্ড, হাই স্ট্রেংথ, এগুলো। ওকে, তারপর হচ্ছে একটা ডিফারেন্ট ফেজ, অর্গানিক ফেজ, ইনঅর্গানিক ইন্টারফেস, ইম্পর্টেন্ট না। অনেক ভালো কোশ্চেন আছে, অনেক কাজের কোশ্চেন আছে এর দেখো সেলফ কেয়ার অ্যাক্রিলিক রেজিনের মধ্যে অ্যাডভান্টেজ, লাইট কিউর আর সেলফ কেয়ার অ্যাডভান্টেজটা তোমরা পড়ে নিয়ে আশা করি তোমরা পারবা। মূল বেসিকটা জানলে তোমরা হচ্ছে মূল বাকিগুলো পারবা। এখানে বলছে পোস্টেরিয়র ক্লাস 2 ক্যাভিটিতে কিভাবে প্রিপারেশন করবা, দেখো ম্যানিপুলেশন তো অলরেডি আমরা জানিয়ে গেছি কিভাবে করবা। ফিলার কি কি ধরনের আছে, কাপলিং এজেন্ট কি আছে, কাপলিং এজেন্ট কি, তাদের কাপলিং এজেন্ট না থাকলে কি কি প্রবলেম হইতো, মানে কাপলিং এজেন্ট থাকলে যা করতো তার উল্টাটা হইতো যখন তারা অ্যাবসেন্ট থাকবে। রেজিনের প্রপার্টি কি জিনিস, তারপর শ্রিঙ্কেজ কি জিনিস, এগুলো ইম্পর্টেন্ট। কিভাবে আমরা এটাকে সলিউশন করব, হ্যাঁ, পলিমারাইজেশন শ্রিঙ্কেজ কি, কিভাবে, মানে যেটা তোমার একটা প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ, এটা সলিউশন না, তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার জানতে হবে আর কি। তো এখন বলছে সায়েন্টিস্টরা কেন বা হচ্ছে কেন হচ্ছে তারা ফিলারটাকে অ্যাড করার জন্য এত আর্জ হলো, এর কারণগুলো বলা আছে, যে আসলে আমরা কেন দিলাম। ওই যে অলরেডি আমরা বলে ফেলছি, এখানে স্ট্রেংথ দিচ্ছে, অ্যাসিডিক হচ্ছে, অ্যাক্রিলিক রেজিনের অ্যাডভান্টেজ আর সিলিকেট রেজিনের ডিজাইন দুইটা ডিসঅ্যাডভান্টেজ আর কি পাশাপাশি আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি। সিলিকেট সিমেন্ট স্টেইন হয়, তারপর হচ্ছে মুখের মধ্যেই হয়ে যায়, মানে কি বলে লস হয়, আবার অ্যাসথেটিক, লস অফ অ্যাসথেটিক, ডিফিকাল্ট টু পলিশ ওয়েল। তারপর দেখো একটা কি কি থাকে আর কি, ফিলার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফিলার দেখো, ফিলার থাকে, অর্গানোসাইলেন্স, কাপলিং এজেন্ট, এগুলো একটা অ্যাট এ গ্লান্স বা অ্যাজ এ হোল পড়ে রাখবো তোমরা, যে একটা কম্পোজিটের প্রত্যেকটা জিনিসেরই কম্পোজিশনটা ইম্পর্টেন্ট, এটা তো আরও ইম্পর্টেন্ট। ফিলারের ইফেক্ট কি কি আছে, যে অলরেডি আমরা পড়ে আসছি, ফিলারের ইফেক্ট কি আছে, আমরা যাচ্ছি না। দেখো এখানে বলছে যে কন্ট্রাকশন হয়েছে, কন্ট্রাকশন হোয়াট আর দ্য প্রবলেম রেজাল্ট ফ্রম শ্রিঙ্কেজ, ল্যাকটোসের শ্রিঙ্কেজ অকার্স আর ওকে, টেন্টেন এনামেলার কম্পোজিটস, সেটা লাগবে না। দেন হচ্ছে ফিলারের কি কি ইম্পর্টেন্স আছে, কেমিক্যালি বন্ড, লাইট অ্যাক্টিভেটার মধ্যে কি কি মেকানিজমের পার্থক্য আছে, এগুলো দেখতে পারো চাইলে, নট সো নেসেসারি। মোটামুটি আমরা অলরেডি পড়াই ফেলছি পলিমারাইজেশন। এই যে এখানে হচ্ছে এখানে তোমার কিউরিং প্রপার কিউরিং এর জন্য কি কি স্টেপ নিতে হবে সেগুলো বলা আছে এখানে। হোয়াট আর দ্য ফ্যাক্টরস আপন কনভার্সন অফ মোনোমার টু পলিমার, কি কি জিনিস, যেমন রেজিন কম্পোনেন্ট, ট্রান্সমিশন অফ লাইট, লেয়ার টেকনিক কি জিনিস, সিঙ্কেজের জন্য আমরা কি কিভাবে লেয়ার দিয়ে দিতে পারি। ওকে, কোশ্চেন আছে অনেক, কিন্তু বায়োকম্প্যাটিবিলিটির উপর আমরা দেখছি যে এখানে হচ্ছে
এদের বায়োকম্প্যাটিবিলিটির জন্য আমাদের পাল প্রোটেকশন নিতে হয়। কিভাবে আমরা ওল্ড যাই হোক, এই এর মোটামুটি দেখলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা হচ্ছে পাল্প গাইডটা যদি থাকে ওখান থেকে তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, যে আমরা কম্পোজিট এবং অ্যামালগাম কোনটা কখন সিলেক্ট করব, পোস্টেরিয়রদের জন্য কোনটা সিলেক্ট করব, এরকম কিছু দুইটা টপিকের মাঝামাঝি কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? এগুলো একটু পড়বো। ওকে, আমি একটু দেখি আর কোনো কোশ্চেন পাওয়া যায় কিনা, মোটামুটি ঠিক আছে। ইনশাল্লাহ এটা পড়বা, তাইলে হয়ে যাবে। দেখো যে এই যে অ্যাসিড বন্ডিং কেন ফেলিয়ার হতে পারে, ইচিং টাইমের একটা ব্যাপার আছে, ওয়াশিং স্টেজ আছে, ড্রাইং স্টেজ আছে। ওকে, ঠিক আছে তাহলে। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। সবাই ঠিক মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।